সব প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর। তো যে সমস্ত প্রার্থীরা অগ্নিবীর পদে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এবং তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকগুলো হলো অগ্নিবীর কী, অগ্নিবীর যোগ্যতা কেমন প্রয়োজন, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, সিলেকশন প্রসেস, শারীরিক মানদণ্ড এবং এর পাশাপাশি আমরা আলোচনা করব কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। আর তার পাশাপাশি অগ্নিবীর বেতন কাঠামো সমূহ, বেতন কাঠামো, তার পাশাপাশি ইন্স্যুরেন্স বা কভারেজ, ছুটির সুবিধা, ভাতা, প্রাইভেট ফান্ড ও পেনশন সুবিধা, অবসর পরবর্তী সুবিধা এবং ডিউটি চলাকালীন মৃত্যু হলে কত টাকা পাবে, অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে, অর্থাৎ সেবা নিধি প্যাকেজ কত টাকা পাবে, অল ইনফরমেশান তথ্য, যাবতীয় তথ্য, অর্থাৎ অগ্নিবীর নিয়ে যতগুলো তথ্য আছে সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। হ্যাঁ, জেনে নেব যে অগ্নিবীর কী, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর কী। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা অগ্নিবীরে যেতে চাইছো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কে কে এই অগ্নিবীরে যেতে চাও বা কে কে এই ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরকে ভালোবাসো, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো অগ্নিবীর কী সেটা আমরা সরাসরি একটু দেখে নেব। তো এখানে সরাসরি কিন্তু উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা আছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ এবং অগ্নিবীর স্কিমটি চালু করেন। এই স্কিমের মাধ্যমে ভারতীয় যুবক যুবতীরা ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনীতে 4 বছরের জন্য চাকরির সুযোগ পাবে। তাহলে অগ্নিবীর কি? অগ্নিবীর কিন্তু এটি প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ বা অগ্নিবীর স্কিমটি চালু করেন প্রতিরক্ষা মন্ত্রক। এই স্কিমের মাধ্যমে কিন্তু ভারতীয় যুবক যুবতীরা কিন্তু 4 বছর সেনাবাহিনীতে কাজের সুযোগ পাবে। ক্লিয়ার? তার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, কি বলা হয়েছে? বলা হচ্ছে ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগ। তো স্কিমের নাম হচ্ছে অগ্নিপথ যোজনা, পরিচালনা হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অর্থাৎ ডিফেন্স মিনিস্টার। এবং এই পোস্টের নাম কি? পোস্টের নাম কিন্তু অগ্নিবীর। চাকরির সময়সীমা থাকছে 4 বছর। তো তোমাদের এটা কিন্তু একটি চুক্তিভিত্তিক চাকরি। এখানে নির্দিষ্ট তোমাদের চাকরির সময়সীমা থাকছে কিন্তু 4 বছর। তারপরে কি বলা হয়েছে? আবেদন মোড অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং ট্রেনিংয়ের সময়সীমা 1 মাস থেকে 3 মাস। তো এই যে তোমাদের অগ্নিবীর পদের যে ট্রেনিংটা হবে এটা কিন্তু 1 মাস থেকে 3 মাস, এখন সম্ভবত 1 মাস থেকে 6 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে প্রবেশ করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং এখন কিন্তু আবেদন হচ্ছে, তোমরা আবেদন করতে চাইলে আবেদন করতে পারো। ঠিক আছে? তার জন্য কিন্তু যোগ্যতা, মানদণ্ড সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে দেখতেই পাচ্ছ অগ্নিবীর নিয়োগ যোগ্যতা। তো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, বলা আছে অগ্নিবীর অধীনস্থ অনেকগুলি পদ রয়েছে। প্রত্যেক পদে আবেদনের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। অগ্নিবীর অধীনস্থ বিভিন্ন পদগুলিতে আবেদনের জন্য সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার প্রয়োজন বিস্তারিত জেনে নিন। তো শুরুতেই আমরা একটু জেনে নেব সময়সীমা, বয়সের সময়সীমা, অর্থাৎ এখানে বয়স কী চাওয়া হয়েছে সেটা একটু জেনে নেব। তো এখানে কিন্তু বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদে নিয়োগের জন্য আবেদনের বয়স সীমা 17.5 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নেব। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অগ্নিবীর অধীনস্থ বিভিন্ন পদ রয়েছে, এর নিচে তালিকা থেকে দেখে নিন অগ্নিবীরের অধীনস্থ কোন কোন পদে আবেদনের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। ঠিক আছে? তো এখানে যেহেতু বিভিন্ন পদ আছে, তো ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো এখানে পোস্টের নাম আমরা উল্লেখ করেছি, এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছি। তো শুরুতেই আমরা অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডি সেটা আমরা দেখে নেব। তো এই অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে? তো এখানে কিন্তু বলা হয়েছে 10ম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকে মোট 45% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদা
আলাদাভাবে 33% নম্বর থাকা প্রয়োজন। তো তোমাদেরকে বলে রাখি, এই অগ্নিবীর জেনারেল ডিউটি পদে আবেদন করতে গেলে প্রথমত তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, এর পাশাপাশি 45% নম্বর থাকতে হবে এবং তার পাশাপাশি 33% প্রতিটি সাবজেক্টে 33% নাম্বার থাকলে তবে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবীর টেকনিক্যাল। তো এই অগ্নিবীর টেকনিক্যাল পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে? তো বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবেদনকারীর অবশ্যই সায়েন্স বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই আবেদনকারীকে 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি বিষয়ে এককভাবে 40% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক স্তরে আবেদনকারীর অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত এবং ইংরাজি বিষয় থাকা বাধ্যতামূলক। তো এই যে অগ্নিবীর টেকনিক্যাল এই পদে যেতে গেলে তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত এবং ইংরাজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাদের প্রতিটা বিষয়ে কিন্তু 40% নাম্বার থাকতে হবে এবং তার পাশাপাশি 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবে অগ্নিবীর টেকনিক্যাল পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপরে আমরা সরাসরি দেখে নেব, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টোর কিপার টেকনিক্যাল। এই পদে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা এই পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে ন্যূনতম 60% নম্বর প্রয়োজন এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা 50% নম্বর প্রয়োজন। তো এখানে কিন্তু যে কোনো স্ট্রিম অর্থাৎ যে কোনো বিভাগ থেকে এখানে আবেদন করতে পারবেন, সে সায়েন্স নিয়ে হোক, আর্টস নিয়ে হোক, কমার্স নিয়ে স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। তো এখানে তোমাদেরকে 60% নাম্বার থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা 50% নাম্বার থাকলে তবে এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব যেটা সর্বশেষ পদ তোমরা দেখতে পাচ্ছ, অগ্নিবীর ট্রেডসম্যান। তো এই অগ্নিবীর ট্রেডসম্যানের ক্ষেত্রে কী বলা হয়েছে? তো বলা হয়েছে অষ্টম পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস উভয় কিন্তু আবেদনের জন্য উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই পরীক্ষায় প্রতিটি সাবজেক্টে 33% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তাহলে এডুকেশন কোয়ালিফিকেশনটা আমরা সুন্দর করে তোমাদের মাঝে তুলে ধরলাম। এইবার আমরা যেটা তুলে ধরবো সেটা হচ্ছে শারীরিক মানদণ্ড। তো এই অগ্নিবীরে কিন্তু কিছু শারীরিক মানদণ্ড আছে, সেটা আমরা সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপনা করছি, এক নজরে তোমরা একটু দেখে নাও। তো বলা আছে ডিফেন্স বিভাগের যে কোনো চাকরির ক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই ফিট আছে কিনা তা পরীক্ষা করা হয়। সেই রকম অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর উচ্চতা, ওজন এবং বুকের চওড়া পরিমাপ করা হয়। সেইগুলো কিন্তু আমরা এখানে সুন্দর করে একটি টেবিল আকারে তোমাদের পাশে তুলে ধরছি, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে অগ্নিবীর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস। তো এখানে উচ্চতা কী চাওয়া হয়েছে? তো বলা হয়েছে 162 সেন্টিমিটার থেকে 170 সেন্টিমিটার, বিভিন্ন পদের জন্য বিভিন্ন উচ্চতার প্রয়োজন। তো 162 যে সমস্ত এসটি ক্যাটাগরি আছে এবং যারা ক্লার্ক পদে আবেদন করছেন তাদের ক্ষেত্রে 162 এবং বাদবাকি ক্ষেত্রে 170 সেন্টিমিটার। ঠিক আছে? এবং এখানে অফিসিয়ালভাবে কিন্তু 169 সেন্টিমিটার চাওয়া হয়, এবার অনেক পদ আছে সেখানে কিন্তু 170 সেন্টিমিটার চাওয়া হয়। আর সেক্ষেত্রে আমরা রাউন্ড ফিগার 170 সেন্টিমিটার এখানে উচ্চতা ধরেছি। ঠিক আছে? তো ওজন এখানে 50 কেজি হতে হবে এবং বুকের চওড়া কিন্তু 77 সেন্টিমিটার, অর্থাৎ তোমাকে কিন্তু এখানে বুকের ছাতি চাওয়া হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার, ভুলাতে হবে কিন্তু 5 সেন্টিমিটার তোমাকে এক্সপেনশন করতে হবে। ঠিক আছে? এবং কিভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং আমরা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু মূলত আজকেও কিন্তু আবেদন হচ্ছে, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, তোমরা চাইলে আবেদন করতে পারো এবং আমরা যে তথ্যগুলো তোমাদের মাঝে শেয়ার করবে একদম তোমাদের অনেক হেল্পফুল হবে। এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীরের জন্য আবেদনের কী ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আমরা সরাসরি এখানে উল্লেখ করেছি। বলা হয়েছে এবার দেখে নেওয়া যাক অনলাইনে আবেদন করার সময় ছাত্রছাত্রীদের কোন ডকুমেন্টস নিজেদের সঙ্গে রাখতে হবে। তো কোন ডকুমেন্টস তোমরা সঙ্গে রাখবে, তো এখানে কিন্তু উল্লেখ করা আছে আবেদনকারীর নিজস্ব আধার কার্ড, দশম অথবা দ্বাদশ শ্রেণীর মার্কশিট, তারপরে বলা হয়েছে আবেদনকারীর সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, স্পোর্টস কোটা বা এনসিসি কোটা থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের উদ্দেশ্যে সার্টিফিকেট থাকা দরকার যদি থাকে। ঠিক আছে? সেগুলো কাছে রাখবেন এবং এর পাশাপাশি কিন্তু উল্লেখ করা আছে একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি সঙ্গে রাখতে হবে।
ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবীর সিলেকশন প্রসেস। তো এই অগ্নিবীর সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদেরকে কীভাবে সিলেকশন করা হয় সেটা কিন্তু আমরা এখানে একটু দেখে নেব। তো বলা হয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি, ভারতীয় আর্মিতে অগ্নিবীর পদে নিয়োগ দুটি পর্যায়ে হয়ে থাকে। সেই দুটি পর্যায়ে কি বলা হয়েছে, প্রথমত কিন্তু তোমাদের প্রথম ধাপে কিন্তু পুরো দেশ জুড়ে কম্পিউটার ভিত্তিক একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার সফল উত্তীর্ণ হলে আবেদনকারীকে পরবর্তী ধাপে যেতে পারবে। এবং দ্বিতীয় ধাপে কিন্তু বলা হয়েছে, দ্বিতীয় ধাপে আর্মি রিক্রুটিং অফিস এআরওস বেসিস কিন্তু একটি রিক্রুটমেন্ট র্যালি আয়োজন করা হবে। সেই পর্যায়ে মাঠ পরীক্ষা, মেডিকেল পরীক্ষার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা করা হয়। তাহলে এখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে, তোমাদের বলে রাখি, প্রথমত কিন্তু পুরো দেশ জুড়ে কমন অ্যাটেন্ডেন্স পরীক্ষা অর্থাৎ কম্পিউটার ভিত্তিক একটি অনলাইন পরীক্ষা হয়। আর সেখানে সফল হলে তোমাদের এআরও বেসিক্স কিন্তু তোমাদের পিএসটি পিএটির জন্য ডাকা হয়। এবং পিএসটি পিএটি কমপ্লিট হলেই কিন্তু ওই দিনে কিন্তু ওই র্যালিতে কিন্তু তোমাদের মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশান সমস্ত কিছু হওয়ার পরে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সরাসরি আমরা এবার জেনে নেব অগ্নিবীর বেতন কাঠামো, অর্থাৎ বেতন কাঠামো কেমন অগ্নিবীরে সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সাইটে আমরা উল্লেখ করেছি বছর, মাসিক বেতন এবং প্রতি মাসের শেষে হাতে কত টাকা পাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং তার পাশাপাশি উল্লেখ করা আছে মাসে মাসে অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে 30%। এবং তার পাশাপাশি কিন্তু উল্লেখ করা আছে জিওআই দ্বারা কর্পাস তহবিলে জমা হবে। ঠিক আছে, এবার আমরা সরাসরি বেতনটা একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম বছরে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে 30,000 টাকা। এবং তোমরা কিন্তু এই প্রথম মাসেই কিন্তু তোমরা হাতে পাবে কত টাকা, হাতে পাবে কিন্তু 21,000 টাকা। এবং প্রতি মাসে কিন্তু তোমরা হাতে পাবে 21,000 টাকা। তারপরে কিন্তু বলা হয়েছে 9,000 টাকা। এই 9,000 টাকা কিন্তু তোমাদের মাসে মাসে অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে 30%। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ 9,000 টাকা উল্লেখ করা আছে। এই 9,000 টাকা হলো জিওআই দ্বারা কর্পাস তহবিলে জমা হবে। ক্লিয়ার? এবং দ্বিতীয় বছরে কি বলা হয়েছে, তো দ্বিতীয় বছরে বলা হয়েছে তোমাদের প্রতি মাসে তোমরা বেতন দেওয়া হবে 33,000 টাকা। এবং তার পাশাপাশি এখানে 23,100 টাকা কিন্তু তোমরা হাতে পাবে। এবং 9,900 টাকা কিন্তু এটা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। এবং তার পাশে কিন্তু বলা হয়েছে 9,900 টাকা এটা জিওআই দ্বারা কর্পাস তহবিলে জমা হবে। ক্লিয়ার? এবং তৃতীয় বছরে তোমাদের বেতন বেড়ে কত হচ্ছে 36,000 টাকা। এখানে কিন্তু তোমরা হাতে পাবে 25,580 টাকা। এবং 10,950 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে, অর্থাৎ 30% জমা হবে। এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে 10,950 টাকা কিন্তু এটা তোমাদের যে জিওআই দ্বারা কর্পাস ফান্ড তহবিলে জমা হবে। ক্লিয়ার? এবং চতুর্থ বছরে কি বলা হয়েছে, চতুর্থ বছরে তোমাদের মূল্য মাইনে হবে 40,000 টাকা। এখানে তোমরা হাতে পাবে 28,000 টাকা। 12,000 টাকা কর্পাস ফান্ডে যাবে। এই 12,000 টাকা কিন্তু তহবিলে যোগ করা হবে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে 4 বছর পর অগ্নিবীর কর্পাস ফান্ডে মোট জমা হবে কত, সেটা এখানে কিন্তু তোমাদেরকে উল্লেখ করা আছে। মোট জমা হবে 5.2 লক্ষ টাকা। ঠিক আছে, তো এই 5.2 লক্ষ টাকা কিন্তু মোট 4 বছরে তোমাদের জমা হবে। এবার কি বলা হয়েছে, এবার কিন্তু তোমাদের বলা হয়েছে 4 বছর পরে চাকরি ছাড়ার সময় পাবেন কত, সেবা নিধি প্যাকেজ হিসেবে 10 লক্ষ অর্থাৎ 10.4 লক্ষ টাকা সুদ ব্যতীত সম্পূর্ণ পরিমাণ এই টাকাটা কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এবং এর পাশাপাশি কিন্তু সুযোগ সুবিধা আছে। কি কি সুযোগ সুবিধা আছে সেটাও আমি তোমাদের মাঝে তুলে ধরছি। ইন্স্যুরেন্স বা বিমা কভারেজ। তো ইন্স্যুরেন্স বা বিমা কভারেজ এটা কি বিষয়টা বলে দিচ্ছি, বিষয় এবং ইন্স্যুরেন্স পরিমাণ তোমাদের এখানে উল্লেখ করে দিচ্ছি। আর যদি ডিউটি চলাকালীন মৃত্যু ঘটে,
যদি কোনো রকম ডিউটি চলাকালীন ইনসিডেন্টে মৃত্যু ঘটে তাহলে 1 নম্বরে উল্লেখ করা আছে 48 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পাবেন। 2 নম্বরে উল্লেখ করা আছে অন টাইম ক্রাইটেরিয়া পাবেন 44 লক্ষ টাকা। এবং 3 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে সম্পূর্ণ 4 বছরের বেতন পেয়ে যাবেন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 3 বছর কাজ করার পরে মারা যান তাহলে বাকি 1 বছরের টাকাও পেয়ে যাবেন। এবং 4 নম্বরে উল্লেখ করা আছে সেবা নিধি প্রকল্পের যে টাকাটি জমা রয়েছে সেই টাকাটাও পেয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে ডিউটি চলাকালীন এই ইন্স্যুরেন্স কভারেজগুলো কিন্তু পেয়ে যাবে। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে যদি মৃত্যু হয় কিন্তু ডিউটি করার সময় না হয় তাহলে কি হবে? মনে রাখবে অন ডিউটিতে মৃত্যু হলো না তাহলে কি হবে সেই বিষয়টা এখানে সুস্পষ্ট করে উল্লেখ করা আছে। 48 লক্ষ টাকা ইন্স্যুরেন্স পাবেন এবং 2 নম্বরে বলা আছে সেবা নিধি প্রকল্পের যে টাকাটা জমা রয়েছে সেটা সুদসহ পেয়ে যাবেন। ক্লিয়ার? এবং তারপর পরই কী বলা আছে? বলা আছে কোনো রকম দুর্ঘটনার কারণে শারীরিক অক্ষমতা সৃষ্টি হলে কী প্যাকেজ আছে। তো ডিউটি চলাকালীন হয়তো একটা গুলি লাগলো বা কোনো একটা ইনসিডেন্ট হলো, তোমাদের শারীরিকভাবে ক্ষতি হয়েছে, সেই সময় তোমরা কী প্যাকেজ পাবে। তো 1 নম্বরে বলা হয়েছে দুর্ঘটনা অনুযায়ী 44 লক্ষ টাকা এবং 25 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এটা ডিসেবিলিটি অর্থাৎ পার্সেন্টেজের উপরে বেস করে কিন্তু একটা অ্যামাউন্ট তোমাদের মোটা টাকার একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আর 2 নম্বরে উল্লেখ করা আছে 4 বছরের মধ্যে যতদিন চাকরি বা ছিল সেই টাকাটাও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে সেবা নিধি প্রকল্পে যে টাকাটি জমা হয়েছে সেই টাকাটা সুদসহ পেয়ে যাবে। ক্লিয়ার? সুদসহ কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব ছুটির সুবিধা। ছুটির সুবিধা কী থাকছে? তো এখানে কিন্তু বলা হয়েছে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে যে সকল যুবক যুবতীরা ভারতীয় আর্মিতে যোগদান করা হবে তাদের 4 বছর মোট 30 দিন ছুটি পাবে। এছাড়াও শারীরিক অসুস্থতার কারণে কিন্তু তারা ছুটি পাবে। ক্লিয়ার? এবং ভাতা, প্রিভিডেন্ট ফান্ড, পেনশন সুবিধা এটা কী আছে সেটাও একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর মহার্ঘ ভাতা এবং সামরিক পরিষেবা বেতনের জন্য যোগ্য হবে না। অগ্নিবীর বাহিনীদের কোনো রকম প্রিভেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলের জন্য টাকা দেওয়া হয় না। অগ্নিবীর সরকারি পেনশন সুবিধা থেকে বঞ্চিত থাকবে। ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমরা সুবিধা পাবে না। ক্লিয়ার? এবং তোমাদের বলা হয়েছে অবসর পরবর্তী সুবিধাসমূহ। অবসর পরবর্তী সুবিধাসমূহ এখানে কি বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে 4 বছর পর চাকরি থেকে অবসর নেওয়ার পরে অগ্নিবীররা বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এবার সেই সুযোগ সুবিধাগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 12 এর সার্টিফিকেট। তো এখানে ক্লাস 12 এর সার্টিফিকেটে কী বলা হয়েছে? বলা হচ্ছে ক্লাস 12 এর সার্টিফিকেট অনেক আবেদনকারী মাধ্যমিকের পর অগ্নিবীর পোস্টের জন্য আবেদন করে, তাই তাদের অবসরের সময় দ্বাদশ শ্রেণীর সমমানের একটি সার্টিফিকেট দেওয়া হয়। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে? তারপরে কিন্তু বলা হচ্ছে দক্ষতার সার্টিফিকেট। ঠিক আছে? তো এই দক্ষতার সার্টিফিকেট বলা হচ্ছে অগ্নিবীর প্রার্থীরা অবসরকালীন একটি দক্ষতার সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেট তাদের দক্ষতা এবং দক্ষতার ডিগ্রি উল্লেখ করা থাকবে। তো তোমরা যখন 4 বছর চাকরি করার পরে অবসর নেবেন সেই অবসরের সময় তোমাদেরকে কিন্তু একটা দক্ষতার সার্টিফিকেট অর্থাৎ ফিজিক্যালি ফিটনেস সার্টিফিকেট এখানে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। সেখানে কিন্তু ডিগ্রি উল্লেখ করা থাকবে। কত শতাংশ দক্ষতা তোমাদের আছে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেবা নিধি প্যাকেজ। তো সেবা নিধি প্রকল্পের মাধ্যমে 10,40,000 টাকা পাবেন এবং এর সঙ্গে সুদও পেয়ে যাবেন। ক্লিয়ার? তারপরে তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের অগ্রাধিকার অর্থাৎ রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে আপনার যদি অগ্নিবীরের দক্ষতা সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি এসএসসি জিডিতে কিন্তু 50% অগ্রাধিকার পেয়ে যাবেন। ঠিক আছে? এবং তোমাদেরকে বলে রাখি এখানে সর্বশেষ আপডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। বলা হয়েছে অগ্নিবীর বাহিনীর জন্য ভারতীয় কোস্টগার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 10% সংরক্ষণ দেওয়া হবে। ক্লিয়ার? তো অগ্নিবীর সম্পর্কে সমস্ত তথ্য সহজভাবে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।